মাথায় নিয়ে চলছি যে ওপরওয়ালা বলে একজন আছেন, তিনি আমার সমস্যা যদি সমাধান করেন তবেই সমস্যার সমাধান হবে। আর আমি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে, যে ওনার রাজত্বে একজন মহিলা অপারেটর কি ব্যবসাটা করবে না? তার কি এটাই অন্যায় মহিলা বলে? আমার এই ব্যবসাটা আমার শুধু ব্যবসা নয়, আমার স্বামীর স্মৃতি, আমার শুধু ব্যবসা নয়, আমার স্বামীর স্মৃতি। উনি অকালে চলে গেছেন। আমি আমার সন্তানদের দিয়ে না খেয়ে মারা যাব, আমার কর্মচারীগুলো কাজ হারাবে, তারা এই ব্যবসাটা ছাড়া কিছু জানে না। দয়া করে আমার ব্যবসাটা নিরাপদ জায়গায় ফিরিয়ে দিন। এই অনৈতিক কাজকর্মগুলোকে প্রশ্রয় দেবেন না। আমরা সেই শুরুর দিনের অপারেটর, যাদের হাত ধরে আপনারা এই ইন্ডাস্ট্রিটা তৈরি করেছিলেন। আমাদের ছুঁড়ে ফেলে দেবেন না, আমাদের নষ্ট হতে দেবেন না, আমাদের ধ্বংস করে দেবেন না, আমাদের রক্ষা করুন। বিগ নিউজ থেকে আমি বিপ্লব। আজ আমরা এখন এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর অঞ্চলের এক ব্যবসায়ীর সমস্যা নিয়ে এসেছি। তার সমস্যার কথা বলবো। তিনি কেবল ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে কেবল ব্যবসা করে আসছেন তার স্বামীর সময় থেকে। কিন্তু এখানে একজন মহিলাই পশ্চিমবঙ্গের বুকে তিনি নিজে স্বনির্ভর ব্যবসা করতে চাইছেন, কিন্তু করতে পারছেন না এই বিষ্ণুপুরের বুকেই। এই ব্যবসায়ী আজ সত্যি বিপদের মুখে। আমরা আপনাদের সামনে তুলে ধরছি তার ঘটনা, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। নিশ্চয়ই আপনারা এই প্রতিবেদনটি মন দিয়ে দেখবেন এবং যাতে তার সুরাহা হয় সেই চেষ্টা করবেন, এই আবেদন রেখে আমরা তার সঙ্গে কথা বলে নিচ্ছি। আমি সুষমা গাঙ্গুলি, আমার স্বামী লেট অসীম গাঙ্গুলি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অধীন আদি বাসিন্দা ছিলেন এবং উনি কেবল টিভির জন্মদাতাদের মধ্যে একজন ছিলেন। শুরুর দিনের অপারেটর হিসাবে তখন কেউ কোথাও ছিল না, তাই 4টি পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে আমার ব্যবসা চলে। উনি 2007 সালে মারা যান। তারপর থেকে আমি কর্মচারীদের নিয়ে এই ব্যবসাটি চালাতে শুরু করি। মোটামুটি ভালোই চলছিল, দিব্যি নিশ্চিন্তে ব্যবসাটা চলছিল। এই ব্যবসাটার ওপর নির্ভর করে অনেক কর্মচারীর জীবিকা নির্বাহ হতো। সেই সঙ্গে আমার পরিবারেরও হাতভিত্তি ছিল। আমার 2টি ছোট ছোট সন্তান এবং এতগুলো কর্মচারীর জীবিকা এই ব্যবসার ওপর নির্বাহ করেই চলতো। 2013 সালে প্রথম আমার এলাকায় সমস্যা তৈরি হয়। ডেএনএমএসও প্রথম আমার নেটওয়ার্কে ড্যামি প্ল্যান্টেশন করে। ডেএনএমএসে একজনকে নামাই, সে আমার নেটওয়ার্কের চারিদিকে তার ফেলে দেয়। এবং তখন আমাদের সংগঠন ছিল ICOA। আমি তাদেরকে জানাই, তারা বারবার আমার নেটওয়ার্কে আসেন এবং আমাকে কথা দেন যে তুলে দেবে, এই ড্যামি তুলিয়ে দেবেন। আমি তাদের মেলও পাঠাই, আমাকে মেল পাঠাতে বলে, যা যা করতে বলে আমি তখন সেগুলো করি। আমাকে বলে যে ছবি তুলে দেখাতে হবে সত্যি কিনা, সিগন্যাল চলছে কিনা, আপনি মিথ্যে কথা বলছেন। আমি গ্রাহকের বাড়ি থেকে গিয়ে ছবি তুলেও দেখাই যে দেখুন চলছে। যারা নিয়ম ছিল যতদূর জানি, PNT লাইসেন্স ছাড়া ব্যবসা করা যায় না, আর কারোর যদি ক্রিমিনাল অফেন্স থাকে তো সে ব্যবসাটি করতেই পারে না। ওই যে ব্যক্তিটি 2013 সালে নেমেছিল ব্যবসাতে, তার ক্রিমিনাল অফেন্স ছিল। সে ক্রিমিনাল অফেন্স নিয়েও আমি মেল পাঠিয়েছিলাম। তারপরেও তার ব্যবসার রমিয়ে চলছে, আজও চলছে, কোনো কিছুই হয়নি। ক্রিমিনাল অফেন্সে আমি যখন কোম্পানিতেও জানিয়েছিলাম যে ক্রিমিনাল অফেন্স তার কী করে চলতে পারে, বলে আমাদের কত কিছু হয়ে যাচ্ছে ভারতবর্ষে, আর সামান্য ক্রিমিনাল অফেন্সে ব্যবসা করতে পারবে না, আপনি হাস্যকর কথা বলছেন। যাই হোক, এইভাবেই চলছে। যার উপরে আপনি বলছেন ক্রিমিনাল অফেন্স আছে, ওনার কি কেবল অপারেটরের লাইসেন্স ছিল? তখন ছিল না, পরবর্তীকালে হয়। এখনো জানি না আছে কি নেই, আমি ঠিক বলতে পারবো না। তিনি এখনো ব্যবসা করছেন। বেশ, আপনার কোথায় সমস্যা? কারণ উনি তো করছেন, উনি আবার একটা সাব ড্যামি নামিয়ে দিলেন। উনি নিজে ড্যামি, আমারই নেটওয়ার্কে ড্যামি, আবার একটা সাব ড্যামি নালেন। 2017 সালে একটা সাব ড্যামি নামালেন। আমারই ওই মথুরাপুর এলাকার কিছু একটা জায়গাতে সাব ড্যামি নামালেন ওনাকে। তারপরে আমি আবার কমপ্লেন করতে শুরু করি।
না, আমার পরিষেবা ঠিক নেই, আমার পরিষেবা ঠিক নেই এটা কেউ বলবে না, কারণ আমার 12 জন ছেলে আজও পর্যন্ত সর্বক্ষণ সার্ভিস দিয়ে যায়। সেখানে ওদের একটাই দাবি যে ওরা বিনা পয়সায় বক্স দিচ্ছে, 3 মাস ফ্রি দিচ্ছে। তুমি যদি বিনা পয়সায় বক্স দিতে পারো, 3 মাস ফ্রি দিতে পারো, 6 মাস ফ্রি দিতে পারো, আমরা তোমার কাছে থেকে যাব। প্রথমে কতজন মোট আপনার কাস্টমার ছিল যখন 2013 থেকে সমস্যা হচ্ছে বলছেন সেই সময় তো টোটালটাই আমার নেটওয়ার্ক ছিল 100% আমার কাস্টমার, এখন টোটাল নেটওয়ার্কে 100% আমার কাস্টমার ছিল। আমি অভিযোগ জানিয়ে কোনো কাজ যখন হচ্ছে না তখন তো আমার মনে এটাই আসে যে ওরাও কি এই ষড়যন্ত্রে সামিল। আমি জানিয়েছি সংগঠনে, যখন আমার 2022 সালে যখন আমার ফুটিগোদা বলে একটা ব্যবসায় অঞ্চলে যখন আমার ড্যামি পড়ে 2022 সালে, তখন আমি ফুটিগোদা পঞ্চায়েতে চিঠি করি। এই দেখুন তার চিঠি। ফুটিগোদা পঞ্চায়েত থেকে ওকে তার খুলে নিতে বলে যে উনি দীর্ঘদিন ধরে আমার এরিয়ায় ব্যবসা করেন, আমি তোমাকে অনুমতি দিতে পারছি না এখান থেকে, তুমি তার খুলে নিয়ে চলে যাও। ব্যক্তিটির নাম ছিল সূর্যতাতি। সূর্যতাতিকে ওখান থেকে তার খুলে নিয়ে চলে যেতে বলে। তো উনি আবার কিছু পলিটিক্যাল লিডারদের নিয়ে আসেন, তারা বলে যে ওইটুকু জায়গাতে করবে, আর কোথাও করবে না, আপনাকে একটা ডিমার্কেশন করিয়ে দিচ্ছি। আমি মানি না, আমি যে আমার নেটওয়ার্কে আমি কি ডিমার্কেশন করব, আমি না মেনে চলে আসি। তো সূর্যতাতির কোনো কিছুই ছিল না, কোনো লাইসেন্স নেই, কিচ্ছু নেই, পিএনটি লাইসেন্স নেই। পিএনটি উইদাউট পিএনটি লাইসেন্সে এরা পায় কী করে? এমএসরা এদের সিগন্যাল দেয় কী করে উইদাউট পিএনটি লাইসেন্সে? আপনি সংগঠনকে এই কথা জানেন? সংগঠনকেও জানিয়েছি। তারপরে আমি সংগঠনকে চিঠি করি। তখন এখন অ্যাক্টিভ সংগঠন 2022 সালে যে অ্যাক্টিভ সংগঠন বিশ্ব বাংলা কেবল টিভি ইউনিয়ন, তাকে আমি চিঠি করি। আরও প্রচুর আছে ফাইল, এত এক পাঁচা চিঠি করি। এটা করার পর কি সুরাহা কিছু নিশ্চয়ই হয়েছে? ওনারা বারবার আসেন এবং এই সূর্যতাতি প্রথমে নেক্সট ডিজিটাল নিয়ে নেমেছিলেন। ওনারা বারবার আসেন এবং সরেজমিনে দেখেন যে হ্যাঁ সত্যি ঘটনাটা সর্বৈব সত্যি, এবং আমারই ব্যবসায়ী এরিয়া সূর্যতাতি নেক্সট ডিজিটালটা ওনারা বন্ধ করান। 2023 সালে নেক্সট ডিজিটালটা বন্ধ হয়। যেদিনই বন্ধ হয় তার পরের দিন 2023 সালে তার পরের দিন জিডিপিএল চার্জ করে দেয়, সূর্যতাতিকে জিডিপিএল চার্জ করে দেয়। এবার সূর্যতাতি দুটো ছেলেকে নামিয়েছিল নেক্সট ডিজিটাল দিয়ে, 13টা বক্স দিয়ে দুটো ছেলেকে নামিয়েছিল। একটা হচ্ছে জিশান আহমেদ মোল্লা আর একটা হচ্ছে বাপি হাতি, এদের দুজনকে নামিয়েছিল। ওই নেক্সট ডিজিটালের 13টা বক্সও ওদের বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাবার সাথে সাথে ওদের কাছে কোনো সিগন্যাল ছিল না, কিছুই ছিল না। তারপরে ওরা দিবে, কিন্তু ওরা চারিদিকে তার ফেলে যাচ্ছে, হাতে কোনো সিগন্যাল নেই, অথচ আমার নেটওয়ার্কের চারিদিকে তার ফেলছে। আমি তখন সংগঠনকে বারবার ফোন করতে থাকি। সংগঠনের প্রেসিডেন্ট আর সেক্রেটারি দুজনকে আমি বারবার ফোন করতে থাকি যে দেখুন ব্যাপারটা দেখুন, কোনো সিগন্যাল নেই, অথচ তার ফেলে যাচ্ছে। ওনারা বলেন যে তার ফেললে আমি কী করব, তার যদি বাবার পয়সা থাকে তার ফেলছে, আমি সেখানে কি করব। তারপরে শোনা গেল যে ওরা যে একটা লালপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে একটা ড্যামি পড়েছিল 2018 সালে, সেই ড্যামিটার থেকে নাকি ব্যবসাটা কিনেছে। তো সেই জন্য ওরা ওখানে আছে। সত্যি মিথ্যে কিছুই জানি না আমি, ব্যবসা কিনেছে কি কেনেনি। কিছুদিন পরে 2023 সালের মে মাসে ওদের আলাদা পোর্টাল হয়ে গেল, জিশান অ্যান্ড বাপি, JNB কেবল নেটওয়ার্ক, JNB কেবল নেটওয়ার্ক বলে ওদের আলাদা পোর্টাল তৈরি হয়ে গেল। সেই পোর্টাল থেকে আমার নেটওয়ার্কের চারিদিকে বক্স দিচ্ছে এবং ওরা মানে খুব ঘৃণ্য কাজ করছে যে আমার যত মুসলিম ভাই আছে তাদেরকে উত্ত্যক্ত করছে যে আমি তোমাদেরই লোক, তোমরা কেন আমার থেকে বক্স নেবে না, উত্ত্যক্ত করে তারা বলছে যে বৌদির থেকে কেন বক্স নেবে, আমরা তোমার 6 মাসের ফ্রি দিচ্ছি, বক্সের বদলে বক্স 6 মাস ফ্রি, তোমরা কেন আমার থেকে বক্স নেবে না। এইভাবে যৎপরানাস্তি আমার বক্সগুলো সব তুলে নিচ্ছে। সংগঠন থেকে বারবার আসছে, এমনকি ড্রেন অধিকর্তা উনিও এসেছিলেন, ড্রেনের যে অধিকর্তা তিনি এসেছিলেন, মানে কলকাতা ডিভিশন যিনি দেখেন উনি এসেছিলেন আমার নেটওয়ার্কে। উনি এসে দেখলেন যে হ্যাঁ চারিদিকে তার ফেলেছে। উনি জিজ্ঞাসাও করলেন যে কেন নিচ্ছ, বলছে বৌদির বক্সের টাকা দিয়ে নিতে হয় বৌদির বক্স, এবং বৌদির যে প্যাকেজ আছে, বৌদির এমএসওর যে প্যাকেজ
সেই প্যাকেজের থেকে এই প্যাকেজের দাম কম এবং এরা 180 টাকায় অল চ্যানেল দিচ্ছে, আর বৌদি 180 টাকায় অল চ্যানেল কোনো দিনই দিতে পারবে না, সেই জন্য আমরা চলে যাচ্ছি। এটা গেল। এবার তারপরে ওই ড্যামের মাধ্যমে আর একটা ড্যামি পড়ে, তার নাম হচ্ছে সৌরভ হালদার, মথুরাপুর এলাকাতে। সৌরভ হালদারের কাছে বক্স চলে যাচ্ছে। এই বক্স যখন সংগঠন এসে চেস করতে থাকে যে ওর কাছে বক্স কী করে যাচ্ছে, তখন বলছে যে ও আমাদের কাজের ছেলে, ও আমাদের কাজের ছেলে। এরই মধ্যে আমার শ্রীরামপুর বলে একটা জায়গাতে একটা কাস্টমারের বক্স দিয়েছে, শুনতে পেয়ে আমি তার পরের দিনে সেই কাস্টমারের বাড়িতে যাই, যে গিয়ে বলি যে দিদি আপনি বক্সটা তুলে নিলেন, এত দিনের নেটওয়ার্ক আপনি আমার থেকে চলে যাচ্ছেন। বলছে যে আমার স্বামী কী করেছে, 6 মাস ফ্রি দেবে বলেছে, আমি ওই চ্যানেল দেখতে পাচ্ছি না, আপনি বক্স দেবেন। আমি বললাম যে হ্যাঁ, কেন দেবো না, কিন্তু আমার বক্সটা কী হবে, আপনি যে আমার বক্সটা দিয়ে দিয়েছেন সেটা কী হবে। বলছে যে ওর বক্স আমি আপনাকে দেবো না, আপনি একটা বক্স দিন, আপনার যে বক্সটা নিয়েছে ওইটা আমি আপনাকে আগামীকাল দিয়ে দেব। তো আমি বললাম ঠিক আছে বলে বক্সটা দিতে গেলাম। হ্যাঁ, সেট টপ বক্সটা। তখন রাত্রিবেলায় বাপি হাতি বলে ছেলেটি আমাকে ওখান থেকে ধমকাচ্ছে যে তুমি এখানে আসো, তোমার কতবার হয়েছে দেখে নিচ্ছি তোমাকে, তুমি আমার কাস্টমারের থেকে বক্স তুলে নিয়েছো। আমি 14 বছর ধরে এই কাস্টমারটাকে আমি পরিষেবা দিচ্ছি, 14 বছর ধরে আমার সেট টপ বক্স ব্যবহার করছে, সেই কাস্টমারটাকে তুমি একদিন তুলে নিয়ে কয়েকজন কাস্টমার ফিরে আসতে চাইছে। এবার হচ্ছেটা কি ব্যাপার দেখুন, আমার কাস্টমারের থেকে, আমার গ্রাহকদের থেকে বক্সগুলো তুলে নেয়। সেই গ্রাহক যখন পরিষেবা না পেয়ে আমার কাছে ফিরে আসতে চায়, তখন আমি হয়তো অনেক কষ্টে আবার তাকে হয়তো রিকভার করতে গেলাম, তখন আর একটা ড্যামি ফেলে দিচ্ছে, সেই সময় আর একটা ড্যামি ফেলে দিচ্ছে। আমি ব্যাপারটা হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা, আমি একটা মহিলা ব্যবসায়ী, মানে আমি এমন কি অপরাধ করেছি যে আমার ব্যবসাটাকে এমন ধ্বংস করে দেওয়ার। পোস্টমাস্টারকে আমি চিঠি করি যে এই রিসেন্ট পড়া ড্যামিগুলোকে পিএনটি দেবেন না, আপনি একটু মানবিক হন, আমি একজন মহিলা অপারেটর, আমার ওপরে একটু মানবিক হন। আপনার ব্যবসার কি নীতি নিয়ম আছে আমি কিছুই জানি না, কিন্তু আমার নেটওয়ার্কে এতগুলো ড্যামি আছে বলে ওনাকে ডিটেলস সমস্ত কথা বললাম। উনি আমাকে চিঠি করতে বললেন, আমি চিঠি করলাম এবং আমার এরিয়া ম্যাপ দেয়া, এই এরিয়া ম্যাপ পোস্ট অফিসের এই দেয়া, ওখানে চিঠি করলাম। তারপর পোস্টমাস্টারকে আমি এতগুলো চিঠি করলাম। উনি আমাকে এতগুলো চিঠি করলাম পোস্টমাস্টারকে, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টমাস্টারকে চিঠি করলাম। পোস্টমাস্টার আমাকে বললেন যে আপনি আপনার এরিয়াটার, আপনার অত পুরনো ব্যবসা তো, আর সব ডিটেলস তো পোস্ট অফিসেই দেওয়া আছে, সমস্ত ডিটেলস। আমি শুরু করেছিলাম যবে থেকে, বললেন আপনি একটা এরিয়া ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে আনুন, আপনার এরিয়া ম্যাপ দিয়ে আপনার ডিটেলস দিয়ে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করিয়ে আনুন। আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করিয়ে আনলাম। উনি বললেন আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে পিএনটি দেবো না, এই নতুন যারা পড়েছে তাদেরকে আমি পিএনটি দেবো না। আমি নিশ্চিন্ত থাকলাম। তারপরে আমি খবর পেলাম যে ওদের পিএনটি লাইসেন্স ইস্যু করা হচ্ছে, পোস্টমাস্টার ওদের পিএনটি লাইসেন্স ইস্যু করছেন। আমি সঙ্গে সঙ্গে পোস্টমাস্টারকে গিয়ে, যে আপনি এত অমানবিক কী করে হতে পারলেন, আমি একটু চিৎকার করে ফেলি, সংযম হারিয়ে যায় আমার, আমি একটু চিৎকার করে ফেলি। কোনো অশালীন কথাবার্তা বলতে পারি না আমি, কিন্তু আমি একটু চিৎকার করে বলি যে আপনি এটা কী করে পারলেন, এত অমানবিক কী করে হতে পারলেন, একটা মহিলা আপনাকে এতগুলো চিঠি করে গেল, আমার সংগঠন থেকে এসে প্রেসিডেন্ট এসেও চিঠি করে গেল যাতে লাইসেন্স ওরা যাতে লাইসেন্স না পায়। আমার সংগঠনের প্রেসিডেন্ট মাননীয় শঙ্কর মণ্ডল মহাশয় আপনাকে চিঠি করে গেল, তা সত্ত্বেও আপনি এত অমানবিক কী করে হতে পারলেন। উনি তখন পোস্টমাস্টার আমাকে বললেন যে আপনি শঙ্কর মণ্ডলকে ডাকুন, শঙ্কর মণ্ডল মহাশয়কে, বিশ্ব বাংলা কেবল টিভি ইউনিয়ন। উনি তখন বললেন যে শঙ্কর মণ্ডলকে ডাকুন, আমাকে বলছে। আমি তখন শঙ্করদাকে ফোন করলাম, ওনার বাড়ির লোক অসুস্থ, উনি একটু খুব বিরক্তভাবে আমার ফোনটা ধরে কেটে দিচ্ছিলেন যে আপনি ফোন রাখুন। আমি তখন বললাম ফোন কাটবেন না, আপনি শুনুন, আপনি পোস্টমাস্টারকে এদের লাইসেন্স পাইয়ে দিতে বলেছেন।
তখন পোস্টমাস্টার বলছেন যে আপনি বলাতে উনি নাকি করে দিয়েছেন। তখন উনি ফোনটা দিলাম পোস্টমাস্টারকে, পোস্টমাস্টারের সাথে ওনার ফোনে কথোপকথন হচ্ছে, যে পোস্টমাস্টার বলছেন যে আপনি বললেন তো যে যা পারেন করে নিন, পরে আমি গিয়ে ঠিক করে দেবো, এরিয়া ডিমার্কেশন করিয়ে দেবো, আপনি তো বললেন, তবে তো আমি করিয়ে দিয়েছি। তো এই পর্যন্তই, এবং উনি বললেন যে আমি এটা গিয়ে ফাইসলা করব। তারপর থেকে কেন জানি না উনি আমার ওপর রেগে আছেন, এবং উনি বলেছেন আমার ফোন ধরবেন না, আমার ফোন ব্লক লিস্টে ফেলে দেবেন, অন্যদের কাছে বলে বেড়াচ্ছেন আমার ফোনটা উনি রিসিভ করবেন না। আমার প্রবলেম সমাধান করার জন্য উনি এতবার এসছেন, আমার নেটওয়ার্কে এতবার এসছেন উনি এবং ওনার সেক্রেটারি দুজনে খুবই ক্ষিপ্ত আমার উপরে এই ঘটনার পর। তারপর উনি একটা প্রতিবেদন দিলেন গণশক্তি পেপারে, যেটা হয়তো আপনারা দেখে থাকবেন। গণশক্তি পেপারে শঙ্কর মণ্ডল একটি প্রতিবেদন দিয়েছিলেন যে পোস্ট বারুইপুর, হ্যাঁ, বিশ্ব বাংলা কেবল টিভি থেকে গণশক্তি পেপারে একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল যে বারুইপুর পোস্ট অফিস থেকে প্রায় 500 মতো পিএনটি বার করা হয়েছে, যার মধ্যে অপারেটর নয় এমন বহু মানুষকে পিএনটি দেওয়া হয়েছে। উনি একটা প্রতিবেদন দিয়েছিলেন। তারপর নিষ্ক্রিয়, সবাই নিষ্ক্রিয়, এখন কারোর কোনো মানে কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি তো সমানেই এই সংগঠন ও সংগঠনকে বলে বেড়াচ্ছি, আরও নতুন দুটো সংগঠনকে বলেছি, তাদের আশায় আছি যে তারা কি করতে পারেন দেখব। আমি চাইছি আমার ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রীর কানে যাক, এবং আপনাদের মাধ্যমে যদি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি তো আমি নিজেকে ধন্য মনে করব। এটা আবার কেটে দিচ্ছে, মানে ড্যামিগুলো সেই লাইন কেটে দিয়ে চলে যাচ্ছে। একটা দিকের লাইন ওরা জুড়ছে, সন্ধ্যাবেলায় 7টার সময় জুড়ে আসছে, সন্ধ্যে 7টার সময়, 9টার সময় সেই লাইনটা কেটে দিচ্ছে। আবার ওরা গিয়ে 9টার সময় জুড়ে বাড়ি চলে আসছে, রাত 11টার সময় সেই লাইন কেটে দিচ্ছে, পরের দিন আবার সকালবেলায় গিয়ে জুড়ছে। এইভাবে লাইনগুলো তুলতেই পারছে না, মানে একদিকে কাজ কমপ্লিট করছে, কেটে দিচ্ছে। কাস্টমারও জানে সেগুলো, কাস্টমার বলছে ওদের ছেলেরা কাজ করে গেল, তারপর আমাদের লাইনগুলো বন্ধ হয়ে গেল। ঠাকুরঝি বলে একটা জায়গাতে এটা হয়েছে, ওখানে যদি আপনারা কেউ যদি গিয়ে ওখানে জিজ্ঞাসা করেন কাস্টমারদের, কাস্টমারও বলবে যে ওদের ওই বাপি হাতি বলে ছেলেটা কাজ করে গেল, তারপরে আমাদের লাইনগুলো চলে গেল। বিভিন্ন জায়গাতে এরকম করছে। মানে রেমালে যারা ক্ষতি হলো তার থেকে বেশি এরা কেটে দিচ্ছে। রেমালে যা না ক্ষতি হয়েছে, রেমালে যে তার ছিঁড়েছে, তারগুলোকে রিপেয়ারিং করছে, রিপেয়ারিং করে চলে যাচ্ছে, সেই তারগুলোকে কুচে দিয়ে চলে যাচ্ছে। আবার একটা জায়গা থেকে 9 পোল তার খুলে নিয়ে চলে গেছে। তেঁতুলবেড়ে বলে একটা এরিয়া আছে যেখানে ওই সৌরভ হালদার ব্যবসায় নেমেছে, সৌরভ হালদার বলে ড্যামিটা ব্যবসায় নেমেছে, সেই জায়গা থেকে আমার 9 পোল তার কেটে নিয়ে চলে গেছে। মানে পোল থেকে অভিযোগ থানায় জানাতে পারিনি, এখন অভিযোগ জানালে তো আরও বাড়বে। সংগঠনকে জানিয়ে কি করব আর, এই তো সংগঠন দেখছেন এতগুলো চিঠি করেছি, সংগঠনকে তো আমি এতগুলো চিঠি করেছি। দেখুন, ভরসা কোনো কিছুই করতে পারছি না আমি, এদেরকে ভয় পেতেও পারছি না, ভরসাও পেতে পারছি না। এখন আমি শুধু ওপরওয়ালাকে মাথায় নিয়ে চলছি যে ওপরওয়ালা বলে একজন আছেন, তিনি আমার সমস্যা যদি সমাধান করেন তবেই সমস্যার সমাধান হবে। আর আমি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে, যে ওনার রাজত্বে একজন মহিলা অপারেটর কি ব্যবসাটা করবে না? তার কি এটাই অন্যায় মহিলা বলে? একজন মহিলা, সে পোস্ট বাইতে পারে না, মারপিট করতে পারে না, গালাগালি দিতে পারে না বলে কি যে যখন পারে তার নেটওয়ার্কে এসে যে এমএসও এসে ড্যামি দিয়ে দেবে? কখনো জিটিপিএল, কখনো ডেন, কখনো হ্যাথওয়ে। এটা কি ঠিক হচ্ছে? ইভেন সিটি কেবিল আগামী দিনে কি করবে তাও জানি না। আমি সিটি কেবিলকেও চিঠি দিয়ে রেখেছিলাম যে আমার ড্যামিগুলো যেন সিটি কেবিলে সিগন্যাল না পায়, সিটি কেবিলেও চিঠি দেওয়া আছে আমার। এটা কি পুরোটাই রাজ্য দ্বারা নিয়ন্ত্রিত না সেন্ট্রালি কিছু আছে? আপনাদের বিভিন্ন যে নেটওয়ার্ক, দেখুন, সব ব্যবসার একটা সংগঠন থাকে, ব্যবসা তো ব্যবসার মতো চলে না, কিন্তু সব ব্যবসার একটা সংগঠন আছে। যেমন স্বর্ণ ব্যবসায়ীদের একটা সংগঠন আছে, সমস্ত ব্যবসায়ীদের রিক্সা সংগঠন, টোটো সংগঠন, অটো সংগঠন,
আমাদের এখানে বারুইপুরে একটা অটো সংগঠন আছে, অটো সংগঠনে কোনো টোটোকে রাস্তায় চলতে দেয় না, সেখানে টোটো চলবে পাড়ার মধ্যে চলবে। কিন্তু আমাদের কি, আমাদের সংগঠন বলে যদি মানে কিছু থাকতো তাহলে তো আমাদের এগুলো সলভ হয়ে যেত। এই সমস্যা তো হতোই না সংগঠন থাকলে। সংগঠন যদি সংগঠনের মতো কাজ করতো, আমি কোনো সংগঠনকে ছোট করছি না, কারণ বিশ্ব বাংলা কেবল টিভি সংগঠন নেক্সট ডিজিটালের সিগন্যালটা বন্ধ করিয়েছিল। যে সংগঠন নেক্সট ডিজিটালের সিগন্যাল বন্ধ করাতে পারে, তাহলে সেই সংগঠন ডেনের সিগন্যাল কেন বন্ধ করাতে পারবে না? সেই সংগঠন জিডিপিএল এর সিগন্যাল কেন বন্ধ করাতে পারবে না? সেই সংগঠন হ্যাথওয়ের সিগন্যাল কেন বন্ধ করাতে পারবে না? সেই সংগঠন বিভিন্ন আইএসপির ড্যামি কেন বন্ধ করাতে পারবে না? আমার উপর আইএসপির ড্যামি পড়ছে, আমি কত কষ্ট করে, জানেন গ্রাম বাংলায় নেটের লাইন পেতে কত কষ্ট, লোক নেট কি খায় না মাখে জানেই না, জানতোই না। আমি 2010 সাল থেকে নেটের ব্যবসা করছি, সিডি নেট নিয়ে 2010 সাল থেকে ব্যবসা করছি। সেই কত কষ্ট করে নেটের কানেকশানগুলো আমি করেছিলাম, আমার সব 200-র বেশি কানেকশান নিয়ে নিয়েছে ড্যামিগুলো। এই জন্য ড্যামিগুলো নেমেছে 2023 সালে। আপনি ভাবতে পারছেন 2023 সালে এসে একটা মহিলা নেটওয়ার্কের ওপরে 4টে ড্যামি পড়ছে? তাহলে এটা ষড়যন্ত্র ছাড়া কি বলবেন আপনি? কি বলতে পারি বলুন? ষড়যন্ত্র, চক্রান্ত, ঘৃণ্য বিদ্বেষ, এগুলো ছাড়া আর কি বলতে পারি, কি নাম দিতে পারি? পুলিশ প্রশাসনকে জানানোর পর ওরা আশ্বস্ত বোধহয় করেছিলেন কি ওনারা? প্রচণ্ড পরিমাণে তার কাটিং হয়, তখন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই আমি, তার কাটিং বন্ধ হয়ে যায়। নেটওয়ার্কে প্রায় সময় তার কাটিং হয়। পুলিশ প্রশাসনে এত চিঠি আছে আমার, পুলিশ প্রশাসনের চিঠি নিতে 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 তাদেরও মনে হয় ফাইল তারা ফেলে দিয়েছে না কি করেছে জানবো, আমার জানার বিষয় নয়, আমার কাছে এত আছে। ভয় তো আছেই, কারণ এটার ওপর আমরা সবাই নির্ভরশীল। শুধু আমরা নয়, আমাদের অনেক কাজের ছেলেরাও আছে, তারাও, তাদের পরিবারও এটার ওপর নির্ভরশীল। তো এটা মানে একটা চক্রান্ত করে, শত্রুতা করে এটা শেষ করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু যে ইনিশিয়েটিভটা নেওয়ার দরকার, সেটা মানে যদি আপার যে সংগঠন আছে বা এমএসও আছে, ওরা যদি না হেল্প করে বা কিছু না করে, তখন তো সেটা সম্ভব নয়। তো আমি চাইছি এটা যেন মানে তাড়াতাড়ি এটা একটা সলভ আসুক, সবাই একটা সমাধান করুক। আমি এখনও আশাবাদী, আমি এখনও আস্থা রাখি সংগঠনের ওপর, প্রশাসনের ওপর, এমএসওদের ওপর, সবার ওপর আমি এখনও আস্থা রাখি যে অসম্ভব বলে কোনো কিছু হয় না। সৎ ইচ্ছা, সৎ মানসিকতা থাকলে সব কিছুই সম্ভব। এবং আমার কাজটিও ওনারা দায়িত্ব নিয়ে সুসম্পন্ন করবেন এবং আমার ব্যবসাটা আবার আমাকে সেই আগের অবস্থানে ফিরিয়ে দেবেন, এটা আমি আশা রাখি, ভরসা রাখি। এবং ওনাদের কাছে আমার ঐকান্তিক আবেদন, আপনারা দয়া করে আমার ব্যবসাটা নিরাপদ জায়গায় ফিরিয়ে দিন। এই অনৈতিক কাজকর্মগুলোকে প্রশ্রয় দেবেন না। আমরা সেই শুরুর দিনের অপারেটর, যাদের হাত ধরে আপনারা এই ইন্ডাস্ট্রিটা তৈরি করেছিলেন, আমাদের ছুঁড়ে ফেলে দেবেন না, আমাদের নষ্ট হতে দেবেন না, আমাদের ধ্বংস করে দেবেন না, আমাদের রক্ষা করুন। সমস্ত ঘটনাটি আমরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর অঞ্চলের এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এক স্বনির্ভর মহিলার কথা তুলে ধরলাম। তিনি যেভাবে আমাদের কাছে আবেদন করলেন এবং প্রশাসনের কাছে আবেদন করলেন, সত্যি আমরা আপনাদের কাছেও বলতে চাই, প্রশাসনের এবং বিগ নিউজের পক্ষ থেকে ক্যামেরা পার্সন সমীর ভাওয়ালের সাথে আমি বিপ্লব।